নমস্কার। ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তোমাদের সব্বাইকে অনেক, অনেক স্বাগত জানাই আমার বাংলা সিরিয়াল সমাচার চ্যানেলে। তো ভবানীর শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে, ভবানী তো বলছে যে, "চলো ইন্দু দিদি, তোমার কোনো ভয় নেই।" তখন বাকিরা বলছে, ওই কান্তর ইয়েরা সব মানে দেবীপ্রসাদের মারা সব বলছে যে, "ব্রাহ্মণদের ডাকা হোক আর তাদের কাছ থেকে বিধান নেওয়া হোক। তবেই এ ঢুকতে পারবে কি পারবে না সেটা ঠিক হবে।" এরকম ব্যাপার। তখন ভবানী বলছে, "বাহ! পুরুষ মানুষেরা ইংরেজদের ডেরাতে গিয়ে মানে গোরা সাহেবদের ডেরাতে গিয়ে আনন্দ ফুর্তি সবকিছু করে আসতে পারে, সে নির্দ্বিধায় নিজের মহলে ফিরে আসতে পারে, আর মেয়ে মানুষরা মানে তাদের অত্যাচার সহ্য করে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে সে তার জায়গার মহলে হবে না, ব্রাহ্মণ সমাজকে দিয়ে বিচার করানো হবে। এ কেমন বিচার আপনাদের?" এইভাবে বলছে। তারপর বলছে, "ঠিক আছে, তাও যদি প্রায়শ্চিত্ত করতেই হয় তাহলে আমি করব ইন্দু দিদির হয়ে।" তখন ইন্দু দিদি বলছে, "না না না, একদমই না, কিছুতেই না, আমার জন্য আমি তোর আর কোনো ক্ষতি হতে দেব না, একদমই না। এরা কি কি করাতে পারে প্রায়শ্চিত্তের নামে আমার সব জানা আছে, সেই জন্য আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, তোকেও আমি বলেছিলাম আমাকে আটকাস না।" বলছে, "কেন ইন্দু দিদি, কেন? এর কুসংস্কারের জন্য আমার দিদিকে কেন যেতে হবে কাশিতে? তোমাকে একখানা কথা বলে দিই ইন্দু দিদি, এ আমার মহল, আমার মহল, আর তুমি আমার মহলেই থাকবে, এটা আমার শেষ কথা। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই দেশে বিধবাদের অবস্থা খুব শোচনীয়, আমি পরিষ্কার বুঝতে পারছি, আমি নিজেও একজন বিধবা। আজকে আমার হাতে অস্ত্র আছে বলে কেউ আমাকে কিছু বলে না, ঠিক তেমনই তোমার হাতে যদি আজকে অস্ত্র থাকতো তাহলে তোমাকে দেখেও সবাই ভয় পেত, চুপ করে থাকতো। তাই এবার আমি বিধবাদের হাতে অস্ত্র তুলে দেব।" তখন দেবীপ্রসাদের মা বলছে, "কি, ঘরে ঘরে বিধবার এখন তরোয়াল ধরবে?" বলে, "হ্যাঁ, আপনারা যেরকমভাবে হাতে অস্ত্র তুলে নিয়েছেন, এবার বিধবারাও হাতে অস্ত্র তুলে নেবে তাদেরকে আত্মরক্ষার জন্য। আর আমি এবার তাদের একটা বাহিনী তৈরি করব, এটাই হবে আমার এর পরের কাজ।" তাই বলছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তারাকে বলছে, "যাও মা, তুমি অন্দরে যাও, গিয়ে দেখো যে দয়ারাম দাদা ঠিক আছেন কিনা, তার শুশ্রূষায় সাহায্য করো, যাও।" আর চাবুকখানা নিয়ে এবার দেবীপ্রসাদের কাছে গেছে, গিয়ে বলছে, "এই চাবুকখানাকে ভালো করে দেখে রাখুন, আপনার বিচারের সময় এটার প্রয়োগে আসবে, বুঝতে পেরেছেন? তো একবার শুধু আমাকে মানে প্রমাণ করতে দিন যে এই বিধবা লোপাটে আপনার হাত আছে, তারপর দেখুন আমি কি করি।" এই বলে ইন্দু দিদিকে বলছে, সবার দিকে তাকিয়ে, "চলো ইন্দু দিদি", এই বলে ঘরে নিয়ে চলে যায়। কেউ কিচ্ছু বলতে পারে না, চুপ করে থাকে, হাঁ হয়ে দেখতে থাকে শুধু। এবার দেখা যাচ্ছে দয়ারাম দাদার চিকিৎসা চলছে। কবিরাজ মশাই এসছেন। তো সমস্ত আঘাতের উপরে মলম লাগিয়ে দিচ্ছেন, আর ততটাই যন্ত্রণা হচ্ছে দেয়ান মশাইয়ের। তো ভবানী দাঁড়িয়ে আছে, ইন্দু বৌঠান দাঁড়িয়ে আছে, সত্যের বউ দাঁড়িয়ে আছে। তারা কেউ সহ্য করতে পারছে না ব্যাপারটা, এই যন্ত্রণাটা তারা নিজের চোখে দেখতে পাচ্ছে না। কবিরাজ মশাইকে বলছে, "আপনি ওষুধ দেবেন তো?" ভবানী বলছে, বলে, "হ্যাঁ দেব, একটা পাতার রস দেবে, সেটা 3 দিন লাগাতে হবে, দাগ মেলাতে সময় লাগবে, তবে উনি এসে এসে দেখে যাবেন।" তো এবার সত্যের বউ তাকে নিয়ে যায় বাইরে, তার বর মানে সত্য দাঁড়িয়ে আছে, সে এগিয়ে দেবে। তো এবার হিন্দু বৌঠান বলছে, "আপনাকে যখন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল আপনি কেন বললেন না যে আমার জন্য আপনি গেছিলেন? আমি আপনাকে জোর করেছিলাম নিয়ে যাওয়ার জন্য, বলুন না কেন বললেন না? আপনার মতো ভালো মানুষের এই পরিণতি হলো আজকে। আপনি কতদিন ধরে আমাদের মানে এই রাজমহলের সেবা শুশ্রূষায় আছেন, এত কিছু দেখে রাখছেন আপনি এতদিন ধরে, আজ অবধি কোনো কিছু হয়নি, আজকে আমার জন্য, ছি ছি ছি, আমি ভাবতে পারছি না আজকে আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল।" তখন দয়ারাম দাদা উঠে বসেন, বলছেন যে, "না না বৌঠান, এইভাবে বলবেন না, এভাবে বলবেন না। তা কি করা যায়? ধর্মে সইবে না তো না হলে। ওরকম হবে না, ওরকম ভাবতে যেয়েন না। এতটুকু আঘাত আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিচ্ছিন্ন ব্যাপার আমার আমার কোনো আমাকে আমার জায়গা থেকে টলাতে পারবে না। আমি যেরকম অনুগত্য ছিলাম এই রাজমহলের প্রতি, আমি সেরকমই থাকবো। আমার কাজ আমি ঠিক মতো করেই করে যাব।" ভবানী বলছে, "আমি জানি দয়ারাম দাদা, আত্মবাক্যে আপনার এই ঘা শুকিয়ে গেলেও আমার কিন্তু শুকোবে না, যতদিন না আমি এর বিচার করতে পারছি। আর আপনি দেখবেন ওই ওই চাবুক দিয়েই আমি বিচার করব ওই দেবীপ্রসাদের। তবে আমারও বলার মুখ নেই, আমারও যে মাথাখানা লজ্জাতে নিচু হয়ে যাচ্ছে, তাই বলছে। সেই রাজবাড়ির প্রত্যেক সদস্যের জন্য, নাটোরের জন্য প্রাণ দিতেও আপনি দুবার ভাবেন না, যে সেই দয়ারাম দাদাকে আজ আমি রক্ষা করতে পারলাম না। যে পারলে আমায় ক্ষমা করবেন দয়ারাম দাদা, এই বলে হাত জোর করে ক্ষমা চাইছে। দয়ারাম দাদা বলছে, "ছি ছি রাজরানী, আমাকে এই বলে লজ্জা দেবেন না, আর আপনার এই মনের ভাবনা দয়া করে মন থেকে ঝেড়ে ফেলুন। সে আমি আপনাদের সাথেই আছি, যেমন ছিলাম আর আমৃত্যু থাকবো। যেমন অধ্যাবসায়ের সাথে রাজকার্য পরিচালনা করতাম তেমনই করব।" বলছে, "তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন দয়ারাম দাদা, তারপর কালকুঠরি যেতে হবে। ওই সাহেবের সাকরেদদের জিজ্ঞাসাবাদ করতে হবে, আর সাহেবকে মানে ক্লাইভকে সমন পাঠাতে হবে যে তাদের সাকরেদটা কি করেছিল, তারা এখন আমাদের কাছে বন্দি আছে।"
তো আনুষ্ঠানিকভাবে মানে ক্লাইভকে ডেকেও পাঠাতে হবে বলছে। আর তাকে আনুষ্ঠানিকভাবে এই কথাগুলো বলার সুযোগ রাজরানী হাতছাড়া করতে চাইছেন না। বলছে তাদেরকে বোঝাতে হবে দয়ারাম দাদা যে তারা আমার নাটোরকে যতই পায়ের তলে পেশার চেষ্টা করবে আমি ততই মাথা চাড়া দিয়ে উঠব। ভবানী বলছে সন্ধি করতে পারি, আনুগত্য দেখাতে পারি, কিন্তু দাসত্ব, ব্রিটিশদের দাসত্ব কোনোদিনই স্বীকার করব না। বলছে এই নাটোরের জল মাটি হাওয়া সব আমাদের, এই নাটোরের, ব্রিটিশদের না কোনোদিনও ছিল না কোনোদিনও হবে। এদিকে দেখা যাচ্ছে দেবীপ্রসাদ চলে গেছে ক্লাইভের কাছে নালিশ করতে যে তার দুজন সাকরে তোদের কাছে বন্দি আছে। এটা শুনে তো ক্লাইভ রেগে যায়। তো দেবীপ্রসাদ বলছে ভবানী কিন্তু খুব বার বেড়েছে। বলে হ্যাঁ, এই বার তো কমাতেই হবে। এই কথা বলতে বলতে ঠিক সেই সময় ভবানীর লেখা এক পত্র আসে ক্লাইভের কাছে। তখন দেবীপ্রসাদ বলছে কি লেখা আছে? ক্লাইভ পড়ছে, সেখানে লেখা আছে ক্লাইভ সাহেব প্রথমেই প্রণাম জানাই, জানি না আপনারা ব্রিটিশরা তার যোগ্য কিনা। বলছে আপনাদের দুজন সেনা বিধবাদের তুলে নিয়ে যাচ্ছিল, আর তাই আমি তাদের আটক করেছি। যদি ওদের ভালো চান তাহলে এখানে এসে দেখা করুন, এবার আমি আসবো না, আপনি আসবেন নাটোরে, এইভাবে লেখা আছে। যে ক্ষমা চাইবেন, না হলে কিন্তু সাহেবদের মুক্তি নেই। চিঠিটা পড়ে নেওয়ার পর ক্লাইভ বলছে ক্ষমা, অ্যাপোলোজাইজ, মানে নেভার, তাই বলছে কখনোই না। দেবীপ্রসাদ বলছে এত কিছু হয়ে যাওয়ার পরে আপনি ক্ষমা চাইবেন? বলছে আমি নাটোর যাব, আর আমি ভবানীর কাছে যাব, আর আমার দুজন সেনাকে ফিরিয়ে আনবো। এবার এদিকে সভাতে দেয়ান মশাই এসে গেছে। ভবানী এসে বলছে আপনি সুস্থ তো? গতকাল যা হলো। তো বলছে সামান্য চাবুকের আঘাতে আমাকে কাহিল করবে এমন কেউ নেই। আপনি সমাজের এত চাবুক সহ্য করেও যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তখন আমার এই আঘাত আর কি? কিচ্ছু হবে না। কেউ আমি থাকতে এই নাটোরের কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। নাটোরের সেবায় আমি পুনর্বার আবার উপস্থিত হয়েছি। দেবপ্রসাদ বলছে কিন্তু একজন খুব অসুস্থ, উনি স্বস্তি বোধ করছেন না। আপনার সাথে দেখা করার জন্য আশাবাদী আর কি, বাইরে ওয়েট করছেন, মানে অপেক্ষা করছেন। ভবানী তো হাসছে, জানে ক্লাইভ এসেছে। ভবানী বলছে কলকাতা থেকে এসেছে? হাসছে, বলছে আপনি বিচক্ষণ ভবানী, মানে রাজরানী। হ্যাঁ, বাইরে বসে আছে লর্ড ক্লাইভ, তাই বলছে। বিষ্ণুরাম বলছে এখন তাকে অপেক্ষা করিয়ে নিজের অহং সন্তুষ্ট করবেন নাকি? দেবপ্রসাদ বলছে দেখে তো তাই মনে হচ্ছে। দেবীপ্রসাদ বলছে এখনো সময় আছে, সাহেবদের হেনস্থা করা বন্ধ করুন, যাদের আটকে রেখেছেন তাদের মুক্তি দিন। রাজরানী বলছে সেই সিদ্ধান্ত আমার, আপনাদের নয়। ওরা নিজের নিজের জায়গায় বসে পড়ে, আর দয়ারাম দাদাকে বলে ক্লাইভকে ভেতরে ডেকে নিয়ে আসতে। ক্লাইভ একবারে হন্তদন্ত হয়ে এসছে, বলছে আমাকে এতক্ষণ ধরে বাইরে আটকে রাখার অর্থ কি, মানে থামিয়ে রাখার? তো রাজরানী বলছে আসলে আমি অনেক রাজকার্যে ব্যস্ত থাকি, তো আপনি এরকম হঠাৎ করে এসে পড়বেন, তো আমি সব কাজকর্ম সেরে কি করে আপনার সেবায় নিযুক্ত হই বলুন তো? বলছে আপনার অহংকার দিনের পর দিন বাড়ছে। এবার পয়েন্টের কথায় আসা যাক। আচ্ছা, আমি এখানে কেন এসেছি সেটা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না? ভবানী বলছে না, সেটা বলতে হবে না, কিন্তু আপনার দুই সাকরেত এখানে এসে কি কাজ করেছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। আর এই কথোপকথন চলতে চলতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।